সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আমাদের আজকের পাবলিক টক দেখবার জন্য। আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন সম্মানিত অতিথি হিসেবে জনাব কে এম আবু তাহের, চেয়ারম্যান ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। অনুষ্ঠানে চলে যাচ্ছি। আমি সরাসরি কিছু প্রশ্ন নিয়ে জনাব আবু তাহের আপনার কাছে আসছি। আমি প্রথম যে বিষয়টি নিয়ে জানতে চাচ্ছি, আপনি দেখেছেন গণ অভ্যুত্থান পরবর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সামনে নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু সংস্কারের কথা বলা হচ্ছে, যে সংস্কারগুলো ইতিমধ্যে কমিশন গঠিত। আজকে একটি সংবাদ আপনি দেখেছেন যে এই সংস্কার কমিশনের সুপারিশে 7টি দল আজ ঐক্যমত কমিশনের কাছে তাদের মতামত জমা দিয়েছেন। তার মাঝে রয়েছে এলডিপি, খেলাফত মজলিস, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, জাকের পার্টি, ভাসানী অনুসারী পরিষদ, এনডিএম এবং আম জনতার দল। তো আমি ছোট্ট করে জানতে চাইবো প্রথমেই আপনার কাছ থেকে যে আপনার দলের প্রেক্ষাপটে এই সংস্কারকে নিয়ে কিভাবে ভাবছেন, কিভাবে মূল্যায়ন করছেন, এবং জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই যে সংস্কার হওয়াটা তো যথেষ্ট জরুরি। সব মহলে এই নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? সংস্কার আগে নাকি নির্বাচন আগে, সেটিও একটি সম্পূরক প্রশ্ন আপনার কাছে। আমি জুলাই গণঅভ্যুত্থান হয়েছে আপনার হলো একটা ফ্যাসিজমকে বিদায় করার জন্য, মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, অধিকার ফেরত পাওয়ার জন্য এবং মানুষের ভোটের অধিকার ফেরত পাওয়ার জন্য। মানুষের ভোটের মাধ্যমে মানুষের দেশের যে মালিকানা, প্রত্যেকটা মানুষ যে তাদের এই দেশের মালিক, এটা মালিকানা ফেরত পাওয়ার জন্য তারাই আন্দোলন করেছে। এবং গত 17 বছরে এই আন্দোলন হয়েছে একটাই দাবিতে, সেটা হলো ভোটের অধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সোশ্যাল মিডিয়ার স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা। আমরা ইতিমধ্যেই আমরা যেটা যখন হয় বা শুরু হয়, আমি সর্বপ্রথম একমাত্র ব্যক্তি যে 17 তারিখে অর্থাৎ 17 জুলাই আমি এই জানাজা দিতে যাই, বাইতুল মোকাররমের সামনে গায়েবী জানাজাতে অ্যাটেন্ড করতে যাই। সেখানে দেখা গেছে যে বাইতুল মোকাররমের ভিতরে জানাজা দেওয়ার জন্য বাধা দিয়েছে, গায়েবী জানাজা দিতে দিচ্ছিল না। পরে আমি একটা পর্যায়ে রাস্তায় দাঁড়িয়ে জানাজা দেই। জানাজা দিতে যে সেখানে দেখা গেছে জানাজা কেন দিলাম, এটার জন্য আমাকে ঘরে এবং আপনার আমার যে মৌলিক অধিকারটুকু, এই অধিকারটুকু এই ফ্যাসিজম সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার স্বৈরাচার সরকার এবং ভোটবিহীন সরকার আমাদেরকে বিভিন্ন মামলা হামলা দিয়ে হুমকি প্রদর্শন করে এবং আমার বাসা বিভিন্ন সময় র্যাব, আর্মি, পুলিশ মোতায়েন করে এবং আমাকে বহুবার যে বাসায় খোঁজে এবং আমাকে ধরার জন্য। আমার অপরাধ ছিল একটাই, আমি কেন গায়েবী জানাজাতে হাজির হইলাম বা গায়েবী জানাজাতে কেন ইমামতি করলাম, এই আন্দোলন করেছি কেন। আবু সাইদ এবং মুগ্ধ, আবু সাইদের বোনের আত্মনাদ আপনি শুনেছেন। কে যে আন্দোলন এখন সে ঘটনা কে করছে, আমাদেরই ট্যাক্সের টাকা, আমাদেরই পরিশ্রমের টাকা, আমরা গভর্নমেন্টে যে ট্যাক্স দিই সেই ট্যাক্সের টাকা যারা বেতন পায়, যারা তাদের পরিবার চলে, তারাই কি করছে, এই আমাদের কিনা গুলি দিয়া আমাকেই হত্যা করছে, অর্থাৎ আবু সাইদকে গুলি করছে। মেধাবী একটা ছাত্র, একজন মা বাবার বহুত আশা থাকে, বহু আকাঙ্ক্ষা থাকে যে আমার সন্তানটা ফার্স্ট ক্লাস যেহেতু হয়েছে, আমার সন্তানটা ভবিষ্যতে বড় কিছু হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ম্যাজিস্ট্রেট হবে, এটা তাদের একটা পরিকল্পনা থাকে। কিন্তু আবু সাইদকে যখন হত্যা করা হইল, তার বোনের যখন আত্মনাদ শুরু হইলো, এই আত্মনাদের পরিপ্রেক্ষিতে ছাত্র সমাজ, যুব সমাজ, বিবেকবান মানুষ সকলে ঐক্যবদ্ধভাবে চিন্তা করলো এই ফ্যাসিজমকে আর রাখা যাবে না, এনাফ এনাফ ইজ এনাফ। এই কথাটা বলে
এদেশের সাধারণ মানুষের বিবেককে লড়া দিয়েছে। মুগ্ধ যখন পানি পানি বলে চিৎকার করতেছিল, সেই মুগ্ধকে যখন গুলি করে হত্যা করা হলো, সেটাও আপনার সারা পৃথিবীর বিবেককে লড়া দিয়েছে। এই মুগ্ধ এবং আবু সাইদের রক্ত আমরা বৃথা যেতে দিব না। আমি জানাজার পরে এই স্লোগান নিয়ে যখন বের হওয়ার পরে পুলিশ আমাদেরকে প্রেসক্লাবের সামনে বাধা দেয় এবং আমাদের উপরে লাঠিচার্জ করে। আমাদের দাবি ছিল একটাই, আবু সাইদ এবং মুগ্ধর ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আমরা যেহেতু ন্যায় বিচার ফ্যাসিজম সরকার থেকে পাই না, স্বৈরতন্ত্রের মধ্যে গত 15 বছর বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে হত্যা করেছে অন্যায়ভাবে, সরকারের বিরুদ্ধে সমালোচনা করলেই ধরে নিয়ে যেত। সরকারের বিরুদ্ধে আপনার কোন সরকার অপরাধ করতেছে, সেই অপরাধের সমালোচনা করলেই সরকার, শেখ হাসিনা সরকার ধরে নিয়ে যেত। এবং শুধু তাই নয়, তা কাউকে হয়তো জঙ্গি তকমা দেওয়ার চেষ্টা করত, কাউকে ধরে নিয়ে করসে দিত, কাউকে ধরে নিয়ে ভয় দেখায়া তাদের হয়তো জমি জামা বাড়ি ঘরদুয়ার বিক্রি করে তাদের কাছ থেকে টাকা নিয়ে তারপর তারা মুক্ত করত। এভাবেই একটা ফ্যাসিজম তৈরি হয়েছে। দীর্ঘ 15 বছর মানুষের ঘাড়ে চেপে বসছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। প্রত্যেকটা ইনস্টিটিউট, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিটা জিনিস এই আওয়ামী লীগ ফ্যাসিজম সরকার ধ্বংস করে দিয়েছে। এবং ধ্বংস করার কারণে আজকের বাংলাদেশ বর্তমান যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েছে, এমন একটা ইনস্টিটিউট নাই যেখানে সংস্কার লাগবে না। হ্যাঁ, ডক্টর ইউনূস স্যার ছাড়া আমি এটা ফলো আপ করে বলতে পারি যে ভারতীয় আধিপত্যবাদী যেভাবে আমাদের ঘাড়ে চেপে বসেছে, ঠিক এই জায়গাটার মধ্যে থেকে আজকে আমরা ডক্টর ইউনূস স্যার ছাড়া অন্য কোনো ব্যক্তি এই রাষ্ট্রের যদি দায়িত্ব নিত, আমার দৃঢ় বিশ্বাস এই দায়িত্ব 2 মাসও লাস্টিং করতো না। কারণ একমাত্র ডক্টর ইউনূস স্যার নেওয়ার কারণে বাংলাদেশে, আমি ওনাকে দোয়া করি, ওনাকে আল্লাহ হায়াত দারাজ করুক, উনি ধৈর্য সহকারে ধৈর্যশীল হয়ে উনি এগিয়ে যাচ্ছেন আগামীর এই বাংলাদেশকে সংস্কারের মাধ্যমে একটা শান্তিপূর্ণ নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে হস্তান্তর করার জন্য উনি কাজ করে যাচ্ছেন। হ্যাঁ, এখন এই সংস্কার করতে গেলে কতটুকু সময় লাগবে? আমরা বলেছি ওনাকে যৌক্তিক একটা সময় দেওয়ার জন্য। উনি যখন সকলকে ঐক্যবদ্ধভাবে একসাথে ডেকেছেন, আমরা তখন সেখানে অনেক ডিসকাস করা হয়েছে, আমাদের মধ্যে উনি অনেক আলাপ আলোচনা হয়েছে, উনি কথাবার্তা বলেছেন। আমরা মনে করি ডক্টর ইউনূস সাহেবে যে ঐক্যবদ্ধভাবে যেই সংস্কার করতে চেয়েছেন এবং উনি যে সংস্কার করার জন্য উদ্যোগ নিয়েছেন, আমি মনে করি এই সংস্কার করার জন্য ওনাকে সময় দেওয়া উচিত এবং যৌক্তিক সময় দেওয়া উচিত। যৌক্তিক সময়ের মাধ্যমে আগামী দিনের একটা শান্তিপূর্ণ নির্বাচন দিয়ে উনি জনগণের ক্ষমতা জনগণের নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করবে, এটা আমি বিশ্বাস করি এবং এটা আমি আশাবাদী। এখন ধরেন বিভিন্ন মানুষে বিভিন্ন প্রপাগান্ডা ছড়াচ্ছে যে ডক্টর ইউনূস সাহেব 4 বছরের জন্য আসছে, 5 বছরের জন্য আসছে, 3 বছরের জন্য আসছে। না, আমি মনে করি ওনার এই ক্ষমতার লোভ নাই, ওনার ক্ষমতার থেকে উনি অনেক বড় ক্ষমতাবান। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন, উনি একজন নোবেল বিজয়ী হওয়ার পরে সারা পৃথিবীতে বাংলাদেশকে পরিচিত করে দিয়েছেন। উনি যেদিন নোবেল পেয়েছেন সেদিনই বাংলাদেশকে সারা পৃথিবী নজর দিয়েছেন। বাংলাদেশের একটা মাত্র ছেলে যিনি নোবেল পেয়েছেন সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংক সামাজিক ব্যবস্থার মাধ্যমে, বিজনেসের মাধ্যমে উনি একটা শান্তির দূত হিসাবে বাংলাদেশের মানুষকে ভালো থাকবে, ভালোভাবে খেয়ে বাঁচবে এবং ভালো চলবে, এদেশের মানুষের কথা চিন্তা করে উনি এগিয়ে গেছেন। এখন যদি আসেন আপনি এদেশের আন্দোলনের গত 17টি বছর বেগম খালেদা জিয়া হইল আন্দোলনের প্রতীক। আমি দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে আদর্শ নিয়ে রাজনীতি করতেন, ঠিক বেগম খালেদা জিয়ার ভিতরে ওই পরিমাণে আদর্শ ধারণ করে উনি বিগত সরকারগুলা শাসন করার চেষ্টা করেছেন এবং সামনের যে দাবিগুলো উনি দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট আদর্শই বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছেন। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। এদেশে যদি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা না করতেন, আজকে যতগুলা রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে বা যতগুলা রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে, এই আত্মপ্রকাশ কখনোই থাকতো না যদি আওয়ামী লীগ বাকশাল অর্থাৎ শেখ মুজিবুর রহমানের দল যে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ যদি
থাকতো এই বাংলাদেশে ক্ষমতায়, যেরকম তারা দুই একটা পত্রিকা রেখে সকল পত্রিকা বন্ধ করে দিয়েছিল, এবং শুধু তাই নয়, মানুষের মত প্রকাশ স্বাধীনতা কেড়ে নিয়েছিল, বাকশাল কায়েম করেছিল, এবং ভারতীয় গোলামি চুক্তি করেছিল শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান এই বর্তমানে বাংলাদেশের ইতিহাসে যে জঘন্যতম কাজ করেছেন, উনি বাকশাল তৈরি করে মানুষকে পুলিশের বাইরে, আর্মির বাইরে একটা বাকশাল দিয়ে উনি শাসন করার চেষ্টা করেছিল। ঠিক তদ্রুপ শেখ হাসিনা তার বাপের ধারায় অনুসরণ করেছে। কি করেছে? শেখ হাসিনায় উনি আয়নাঘর বানিয়েছে। এই দেশে যারাই কথা বলতো সরকারের অন্যায় অপরাধের বিরুদ্ধে, তারাই নিপীড়িত হয়েছে, তারাই নির্যাতিত হয়েছে, এবং তাদেরকে নিয়ে আয়নাঘরে বন্দি করে রাখছে যোগকে যোগ। আপনারা ইতিমধ্যে দেখেছেন অধ্যাপক গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার আজমির, এবং শুধু তাই নয়, মতিউর রহমান নিজামী সাহেবের ছেলে, তাকেও এইভাবে বন্দি করে রাখা হয়েছে। এদের কি অপরাধ ছিল? আপনারা আমাকে বলেন। মীর কাসেম আলী সাহেব এদেশে অনেক ব্যাংক বিজনেস প্রতিষ্ঠা করেছে, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছে, বিজনেস প্রতিষ্ঠান করেছে, কিন্তু হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। কিন্তু এই লোকটাকে একটা ভারতীয় মদত পুষ্টে এবং আধিপত্যবাদী বিস্তার করার জন্য এই ইসলামী ব্যবসা প্রতিষ্ঠানগুলা তারা কেড়ে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান থেকে লুটতরাজ করে সমস্ত টাকা বিদেশে পাচার করে এই লোকটাকে আপনার বিনা অন্যায় অপরাধে এবং জুডিশিয়াল ভাবে তাকে কিলিং করা হয়েছে। আমরা মনে করি এই প্রতিটা যারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে যে এই মামলা করেছে, এই অন্যায়ভাবে এই লোকগুলাকে হত্যা করা হয়েছে, এদের সামনে এবং পিছনে কারা ছিল এই জিনিসগুলা তদন্ত করে এদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে আমি দাবি জানাচ্ছি। শুধু তাই নয়, আমরা দেখতে পেলাম কি আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা মহাসচিব সালাউদ্দিন কাদের চৌধুরী, যেই ফজলুল কাদের চৌধুরীর সন্তান সালাউদ্দিন কাদের চৌধুরী, যেইখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই বাড়িতে গিয়েছেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর খালি কথাই ছিল একটা, যে এত লাফালাফি করেন না, এত আঙ্গুল উসে কথা বলেন না, ওই আঙ্গুল আমার একবার হাংটি পড়ানোর কথা ছিল। এই কথাটা বলার কারণে শেখ হাসিনা ওনার প্রতি হিংস্রতা আচরণ করে ওনাকে আপনার ফাঁসি দিতে পারে না, কিন্তু ওনাকে ফাঁসি দিয়েছে। আমরা পরিষ্কারভাবে যেটা বুঝতে পেরেছি, ভারতের আধিপত্যবাদী বিস্তার করার জন্য এবং ভারতের সহযোগিতা নিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো একটা নাম করা পরিবারের যে দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি আনুগত্য, দেশপ্রেম ছিল, সেই লোকটাকে সে ফাঁসি দিয়েছে। আমি এই বিচার, এই জুডিশিয়ালদের ব্যাপারে আমি বলবো পূর্ণ তদন্ত করে যারাই অন্যায়ের সাথে জড়িত আছে তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য অন্তর্বর্তী সরকারকে। এখন অন্তর্বর্তী সরকার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ দেখা গেছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি, ব্যবসা প্রতিষ্ঠান, যতগুলো কোম্পানি আছে প্রত্যেকটা জায়গায় সেখানে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, এবং প্রতিটা ইনস্টিটিউট ধ্বংস করে দিয়ে গেছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে, জুডিশিয়ালি ধ্বংস করছে, পুলিশ প্রশাসন ধ্বংস করছে, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার ধ্বংস করছে। কোন জিনিসটা বাকি রাখছে? এখন এই জিনিসগুলা যদি ডক্টর ইউনূস সাহেব সংস্কার করতে হয়, উনি যদি, আমি যেটা বলবো, আমেরিকার মতো বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হয়, হযরত ওমরের মতো বিচার ব্যবস্থা যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে সংস্কার ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। হ্যাঁ, এখন আমরা ওনাকে সংস্কারের জন্য করার জন্য আমরা ওনাকে যুক্তিক সময় দিয়েছি বা দিব, কিন্তু এখানে এই সংস্কারের মাধ্যমে উনি যদি অন্য কোনো পকেট রাজনীতি করতে চায় তাহলে সেটা উনি ভুল করবেন। আমি মনে করি আমরা যে ৬৩টা বা ৬৪টা রাজনৈতিক দল আছি, আরো ১০০ রাজনৈতিক দল হোক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এই দেশকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য দেশের মানুষের যাকে ভালো লাগবে তাকে ভোট দিবে। জনগণের ভোটে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হওয়া খুবই জরুরি। কারণ যদি জনগণের সরকার, নির্বাচিত সরকার না প্রতিষ্ঠা হয়, তাহলে এখন যে বর্তমানে বিরাজমান করতেছে আইন শৃঙ্খলা অবনতি এবং রাস্তার ট্রাফিক ব্যবস্থা খুবই খারাপ অবস্থা চলতেছে, এবং বাংলাদেশের যে পরিস্থিতি এখন আমরা দেখতেছি, আমার বোনেরা নির্যাতিত হচ্ছে, আমার সন্তান নিরাপদ নয়, রেভিস্ট হচ্ছে, কিন্তু আজকে এখন দেখা যাচ্ছে একটি মহল সুযোগ সুবিধা নেওয়ার জন্য সেই প্যাসিজম এখন ষড়যন্ত্র করতেছে। যেই মেয়েটা আসিয়া ধর্ষিত হয়েছে তার আপন ভগ্নিপতির দ্বারায় বা তার আত্মীয় স্বজনের দ্বারায়, সেই মেয়েটাকে নিয়ে
যেই পরিমাণ শাহবাগ বিভিন্ন জায়গায় মিছিল মিটিং হচ্ছে, আমি মনে করি এটা হলো তাদেরকে তো সরকার বলেছে ইতিমধ্যে 7 দিনের মধ্যে আইনের আওতায় এনে তাদেরকে বিচারের ব্যবস্থা করবে। সেটা সরকার চেষ্টা করতেছে এবং কাজ করবে, আমার দৃঢ় বিশ্বাস। এটা দেখবেন ইতিহাসে পুরা লেখা থাকবে এই বিচার ব্যবস্থা। আমরা সরকারকে বলছি, আমার যে ছাত্র মেধাবী ছাত্রদেরকে যেভাবে হত্যা করেছে, প্রায় 1500-র উপরে আমার জনগণ এবং আমার ছাত্র ভাইদেরকে হত্যা করেছে, প্রায় 20,000-এর উপরে মানুষকে পঙ্গু করে ফেলেছে এই শেখ হাসিনা অবৈধ ফ্যাসিজম সরকার। কিন্তু সেখানে তাদেরকে যদি আমাদের তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা যদি খুব দ্রুতই নির্বাচন চাই, আমি মনে করি নির্বাচন একটি চলমান প্রক্রিয়া, এটা আগাইতে থাকবে। কিন্তু পরবর্তী সরকার যারাই নির্বাচিত হবে, একটা জুলাই একটা প্রক্লেমেশন যে করার জন্য বলা হয়েছে, এটা আমি মনে করি এটা করা দরকার, যেন সবার সমস্ত দল থেকে কমিটমেন্ট থাকে যে যেই দলে ক্ষমতা আসুক এটা বিচার ব্যবস্থা চলমান রাখবে এবং এটা বিচার করতে হবে। এই শর্তে যদি থাকে তাহলে আমি মনে করি যত দ্রুত সম্ভব একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হইলে এবং খুব দ্রুতই এই দেশে শান্তি ফেরত আসবে এবং দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে। দেশের মানুষের যে এখন মৌলিক অধিকারটুকু আছে এটা ফেরত পাবে, মানুষের মালিকানা, দেশের মালিকানা সকলে বুঝে নিতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। জি বলেন এবার আপনি। ধন্যবাদ জনাব আবু তাহের। আমি একটি বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছিলাম খুব ছোট করে। সেটি হচ্ছে যে আপনি জানেন, দেখেছেন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, মাননীয় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জনাব মাহফুজ আলম জামাত ইসলামকে নিয়ে একটি মন্তব্য করেছেন যে জামাত যুদ্ধাপরাধের সহযোগী ছিল। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে বলি, এটির সাথে আমার একটি ছোট্ট প্রশ্ন আছে। আপনাদের জোটের, আপনাদের তো একটি জোট ছিল এতদিন ধরে, সেই জোটকে কেন্দ্র করে আগামী নির্বাচনে আপনাদের ভাবনাটা কি, আপনাদের অবস্থানটি কি? আমরা যেটা পরিষ্কার বুঝি, জামাত ইসলাম যুদ্ধ অপরাধী যারা বলতেছে, জামাত ইসলাম যুদ্ধ অপরাধী না, জামাত ইসলাম পাকিস্তানের পক্ষে কাজ করেছে এটা বলতে পারে। কিন্তু জামাত ইসলাম কাউকে নিয়ে হত্যা করে নাই, কাউকে খুন করে নাই, কাউকে নিয়ে দর্শন করে নাই, কাউকে নির্যাতন করে নাই। জামাতের গঠনতন্ত্রে বা জামাতের কালচারে এই জিনিসগুলা নাই। এগুলা জামাত ইসলাম পাকিস্তানে বাংলাদেশ স্বাধীন হোক এটা জামাত ইসলাম চায় না, এটা আপনারা বলতে পারেন। কিন্তু জামাত ইসলাম এটাও চায় নাই যে আপনার এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদী বিস্তার করুক, এটাও জামাত ইসলাম চায় নাই। তাহলে জামাতকে আপনি বলতে পারেন দেশপ্রেমিক আছে, সে বলেছে। এবং শেখ মুজিবুর রহমান তো বাংলাদেশ স্বাধীনতা চায় নাই। শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে চাইছে। উনি কি বাংলাদেশ স্বাধীনতা চেয়েছেন? আপনারা বলেন। উনি তো স্বাধীনতা চায় নাই। উনি যদি স্বাধীনতা না চায় তাহলে জামাত কি স্বাধীনতা চাওয়ার অধিকার রাখে? হ্যাঁ, কিন্তু এই দেশের স্বাধীনতার একমাত্র রূপকার হইল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই দেশে তখনই মানুষ সোটা নেমে আসছে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলছে উই রিভল্ট, এই বাংলাদেশের আমি স্বাধীনতা ঘোষণা করতেছি এবং আমি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম, আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে এই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মোকাবিলা করুন। ঠিক একইভাবে জামাত ইসলাম হয়তো এটা পরিপূর্ণভাবে তারা হয়তো যুদ্ধে সামিল হয় নাই, কিন্তু তাই বলে তারা পরিপূর্ণভাবে বিরোধিতাও করে নাই। জামাত ইসলাম পুরাপুরি স্বাধীন হবে না বা স্বাধীন না হোক এটা বিরোধিতা করে নাই। জামাত ইসলামের লোক কাউকে ধরে নিয়ে ফাঁসিতে ঝুলায় নাই। জামাত ইসলামের লোক কাউকে নিয়ে গুলি করে হত্যা করে নাই। এটা আমরা ইতিহাসে যা দেখতেছি, এইটা হইল ভারতীয় আধিপত্যবাদী বিস্তার করার জন্য ভারতীয় গোষ্ঠী এই জামাত ইসলামকে যুদ্ধ অপরাধী বানাইয়া বিভিন্ন তকমা দিয়া এই জামাতের লোকগুলাকে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল ভাবে কিলিং করা হয়েছে। আপনাদের জোটের কি অবস্থান এই মুহূর্তে? এনডিপি একটি জোটে ছিল, আপনারা একটি জোটে ছিলেন এবং সামনে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে আপনারা কি নতুন করে কোনো জোটের সমীকরণ আঁকছেন, নাকি আপনারা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার চিন্তা করছেন? আমরা আমাদের ইতিমধ্যে অলরেডি আমরা 300 সিটে নমিনেশন দিব, এটা আমরা প্রক্রিয়াধীন করতেছি এবং আমরা কাজ করতেছি। আমাদের ইতিমধ্যে আপনারা জানেন আমাদের প্রায় দলে 23 লক্ষর উপরে নেতাকর্মী ইনশাল্লাহ ইতিমধ্যে জয়েন করেছে। এবং আমাদের এই জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনে 3 জন লোক মারা গেছে। আমরা কিন্তু সরকারের কাছ থেকে বলি নাই যে আপনারা আমাদেরকে টাকা দেন। আমরা আমাদের দলের থেকে আমরা
টাকা ব্যবস্থা করে আমরা আমাদের দলের সংগঠন থেকে টাকা ব্যবস্থা করে আমরা আমাদের দলের ওই 3 জনকে আমরা সহযোগিতা করি, যারা আহত হয়েছে তাদেরকেও আমরা সহযোগিতা করেছি এবং করতেছি এখনো। কিন্তু আমাদের কথা হলো পরিষ্কার, এই বাংলাদেশ প্রত্যেকটা মানুষের সমান অধিকার আমরা নিশ্চিত করার জন্য আন্দোলন করতেছি এবং এটা আমাদের প্রথম থেকেই আন্দোলন ছিল। আমরা আমাদের দেশের কোনো মানুষকে অন্যায়ভাবে কেউ হত্যা করক এই রাজনীতি আমরা বিশ্বাস করি না। কোনো মানুষের সম্পদকেও অন্যায়ভাবে লুট করক এই রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। ঠিক তদ্রুপ কোনো মানুষ বিচার বহির্ভূত অন্যায়ভাবে জুডিশিয়াল কিলিং হোক এটাও আমরা বিশ্বাস করি না। আমরা কোনো মানুষের ফাঁসি হোক এটাও আমরা বিশ্বাস করি না, কারণ ফাঁসি শব্দটাই হলো খারাপ জিনিস। এই ফাঁসি শব্দটা বাদ দিয়ে অন্য পন্থায় বিচারের ব্যবস্থা করুক, এটা আমাদের কথা পরিষ্কার। জনাব আবু তাহের, আপনি দেখছেন যে সম্প্রতি বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ব্যাপকভাবে ঘটেছে, যেটি আপনি নিজেও বলছিলেন আপনার প্রথম প্রশ্নের উত্তরের সময়, এবং একই সাথে দিয়ে ধর্ষণের ঘটনা অনেক বেড়েছে আশঙ্কাজনক হারে। বিশেষত শিশুদের প্রতি একটি অনাচার করা হচ্ছে, বর্বরতার শিকার হচ্ছে শিশুরা, এমন একটি বিষয়টা এটা হইলো কিছু আমি আপনাকে বলি, সমাজে আপনাকে তো বলেছি সমাজে রগে রগে ধ্বংসের দ্বার প্রান্তে দিয়ে গেছে ফ্যাসিজম শেখ হাসিনা। সমাজকে ধ্বংস করে দিয়ে গেছে, সমাজকে কিলিং করে দিয়ে গেছে। এই সমাজে যে পরিমাণ ইয়াবা ঢুকেছে, ঠিক সেম পরিমাণ আপনার সমাজের নৈতিকতার অবক্ষয় ঘটছে। এই নৈতিকতার অবক্ষয় ঘটার কারণে আজকে এই সমস্ত সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এই সমাজে এই সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টি বন্ধ করতে হলে প্রথমত হইল যে আমাদের আইন প্রয়োগকারী সংস্থাকে ঠিক করতে হবে এবং আমাদের বিচার বিভাগ, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, এইদেরকে সবাইকে ঠিক করতে হবে। যে সমস্ত ইনস্টিটিউট গুলা ধ্বংস করছে, দুর্নীতি দমন ব্যুরো থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমাদেরকে ঢেলে সাজাইতে হবে। ঢেলে সাজালে এবং তার পরবর্তীতে এই সমাজের এই বিশৃঙ্খলাটা দূর হয়ে যাবে অটোমেটিকলি। আপনার সমাজে কখন এই সমস্ত অন্যায় কাজ হয়, কখন এই সমস্ত বিশৃঙ্খলা হয়, কখন এই সমস্ত বিকৃত মন মানসিকতা হয়? যখন দেখে সমাজে আপনার একজন আরেকজনকে মেরে ফেলতেছে, বিচার হচ্ছে না। যখন দেখতেছে একজনের ঘর বাড়ি দুয়ার জ্বালা দিচ্ছে, বিচার হচ্ছে না। ঠিক গত 7 মাসে যত মানুষের ঘর বাড়ি দুয়ার জ্বালাইছে, যত মানুষকে হত্যা করা হয়েছে, যত মানুষকে কিলিং করা হয়েছে, এদের সঠিকভাবে এদের আসামিগুলো এখন পর্যন্ত ধরা হয় নাই। অনেকে বলে কি আওয়ামী লীগ হইলে তাকে মেরে ফেলা যায় যাচ্ছে। আমি মনে করি এটা নিম্নমানের মন মানসিকতা। যে অপরাধ করেছে তাকে আইনের হাতে সোপর্দ করেন, আইনের মাধ্যমে এবং জুডিশিয়াল মাধ্যমে তার বিচার হবে। কিন্তু কোনো ব্যক্তি কোনো মানুষকে হত্যা করতে পারে না, কোনো ব্যক্তি আইন নিজের হাতে তুলে নিতে পারে না, এটা বড় অপরাধ। আমি বিভিন্ন জায়গায় দেখতেছি বিভিন্ন মানুষের ঘর বাড়ি দুয়ার দখল করতেছে বৈষম্য ছাত্র সমন্বয়ের নামে, বিভিন্ন জায়গায় সমন্বয়কদের নাম দিয়া, এবং সেখানে আওয়ামী লীগের একটা গোষ্ঠী, ফ্যাসিজম একটা গোষ্ঠী জড়িত আছে। এই ফ্যাসিজম গোষ্ঠীগুলোরে খুঁজে খুঁজে যাদের বাড়িঘর দুয়ার দখল করতেছে বিএনপির সাথে এবং বিভিন্ন দলের সাথে জামাতও সম্পৃক্ত, যাদেরকে মিলে এই কাজগুলা করতেছে, আমি মনে করি যারাই ঘৃণ্য অপরাধের সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে খুব দ্রুতভাবে। আর যদি না আনতে পারে তাহলে আমি দেখতেছি এই দেশ গৃহযুদ্ধের দিকে চলে যাবে, যদি এটা না সামাল দিতে পারে। আর আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী, উনি খুব সৎ মানুষ, স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি সৎ মানুষ, ভালো মানুষ। আমার মতে উনি পুলিশকে আরেকটু ঢেলে সাজাইতে হবে এবং পুলিশকে আরো ভালোভাবে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পুলিশ যেন পুলিশের দায়িত্ব পালন করে সেই দিকে মনোযোগ দিতে হবে খুব দ্রুতভাবে। তাহের ভাই, তাহলে কি আপনি আরেকটা জিনিস আমি আপনাকে বলি, এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে যে সমস্ত পুলিশ অফিসাররা মারা গেছে, অনেক পুলিশ অফিসার মৃত্যুবরণ করেছে এবং সেটার সঠিকভাবে তালিকা কিন্তু প্রকাশ করে নাই। আচ্ছা, তালিকা প্রকাশ করেন নাই আপনারা, ঠিক আছে, কিন্তু এই পুলিশের পরিবারদেরকে আপনারা কিভাবে করছেন? এদেরকে কি সহযোগিতা দিচ্ছেন? এরা তো এই রাষ্ট্রেরই সম্পদ ছিল, এই রাষ্ট্রের ট্রেনিং দিয়া এই রাষ্ট্রের বেতন ভোগ করতো, এরা রাষ্ট্রের নিরাপত্তার ব্যবস্থা করত। এদেরকে একটা গোষ্ঠী ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করছে পুলিশ, যে পুলিশ যেন অ্যাগ্রেসিভ হয়ে যায়, যেন ছাত্রদের উপর আরো বেশি গুলি চালায়। কিন্তু আসলে কি ছাত্ররা কোনোদিন এই পুলিশের উপর হামলা করছে? না, এটা হলো আওয়ামী লীগের হেলমেট বাহিনী, ফ্যাসিজম বাহিনী হামলা করছে। সেই পুলিশের তালিকা প্রকাশ করে যে সমস্ত পুলিশ অফিসাররা হত্যা হয়েছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সম্মান জানায় তাদের পরিবারকে সেই সম্মানজনক অবস্থায় ফেরত দেওয়া উচিত আমি মনে করি।
ধন্যবাদ তাহের ভাই। আমি একটি জায়গায় আসি, সেটি হচ্ছে আপনি বলছিলেন একটু আগে যে বৈষম্য বিরোধীদের নাম ধরে, সমন্বয়কদের নাম করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ঘটনা হচ্ছে, যে ঘটনার সাথে বিএনপি, জামায়াত, আওয়ামী লীগের লোকজনও জড়িত আপনি বলছিলেন। মানে এটি তাহলে সমন্বিত ভাবেই কি চাঁদাবাজি ঘটনা হচ্ছে? সবাই মিলেমিশে হ্যাঁ, চাঁদাবাজি এটা ঘটনা আমি ঘটাচ্ছে? আপনাকে বলি, জামাতের হয়তো ধরেন দুই একজন হয়তো বাদ যেতে পারে, বা জামাতের লোক ওইরকম ব্যাপক আকারে আসতেছে না, বা জামাতের নামও আসতেছে না, কিন্তু আপনার বিএনপির সাথে আওয়ামী লীগের একটা গোষ্ঠী এখানে বাগ বাটোয়ারা করে মিলে, আগে যদি নিত 10 টাকা, এখন সেটা হয়ে গেছে 20 টাকা। এই চাঁদাবাজগুলারে চিহ্নিত করে এগুলাকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় নিয়ে আসতে হবে। কারণ এই চাঁদাবাজদের কারণে বাস ভাড়া বেড়ে যাচ্ছে, ট্রাক ভাড়া বেড়ে যাচ্ছে, এবং প্রতিটা মানুষের যখন ট্রাক ভাড়া এবং বাস ভাড়া বেড়ে যায়, তখন মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস যখন আনা নেওয়া করে, তখন এই জায়গায় প্রত্যেকটা জিনিসের মূল্য বেড়ে যায়। কারণ এটার সাথে, এই চাঁদাবাজের সাথে এবং নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের সাথে সম্পৃক্ত আছে। সেইখানে যদি এই চাঁদাবাজিদের বন্ধ করে দেয়, তাহলে খাদ্যদ্রব্য এখন যেভাবে দাম কমতেছে, যেমন আলু, পেঁয়াজ, ডাল, পটল, এগুলার যেভাবে দাম কমছে এখন, এই জিনিসটা যদি চাঁদা বন্ধ হয়ে যায়, তাহলে দেখা গেছে যে অনেক আরো কমে যাবে। ধন্যবাদ। আপনি জানেন যে এনআইডির কার্যক্রম নিয়ে একটি বিষয় সামনে উঠে এসেছে। এটির যে কার্যক্রম ইসির অধীনে রাখার জন্য দাবি জানানো হচ্ছে। তো আপনি কি মনে করেন যে এটি কি ইসির অধীনে থাকাই ভালো, নাকি এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দেওয়ার মতো যে বিষয়গুলো সামনে এসেছে সেটি বাঞ্ছনীয়? কোনটি আপনার কাছে মনে হয় উচিত, আমি ইসির মনে অধীনে করি থাকা নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়? নির্বাচন কমিশনকে শক্তিশালী করে এটা ইসির অধীনে রাখাটা ভালো। আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে এটা লিঙ্ক থাকতে পারে, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে পরিপূর্ণভাবে সবকিছু যাওয়াটা ঠিক না। নির্বাচন কমিশন আন্ডারে থাকলে নির্বাচন কমিশনের একটা আইন করে দেওয়া উচিত, এবং সেখানে যেন জবাবদিহিতা থাকে, যেন কোনো অনিয়ম, যেমন আমাদের 12,75,75,000,000 না কত লক্ষ টাকা বিদেশিদের হাতে তুলে দিয়েছে একজন সচিব, তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আমার কথা হলো, এই জিনিসটা হইলো কেন? এই জিনিসটা হয়েছে ফ্যাসিজম সরকারের কারণে। আজকে আমি এই 12 কোটি ডাটা যে তুলে দেওয়া হয়েছে, আমার আমার বাংলাদেশের একটা মানুষ কি নিরাপদ আছে? আপনি বলেন। এই লোকটা বিদেশে গেলেও তাকে সেখানে ফাইন্ড আউট করে তাকে হয়তো হত্যা করতে পারে, যেই ভারতের বিরুদ্ধে কথা বলো। কারণ ভারত হলো আমাদের পার্শ্ববর্তী দেশের বন্ধু। আমরা কথা হইলো যে আমরা বিদেশিদের সাথে সম্পর্ক রাখবো, সেটা হইলো যে আমাদের ফরেন সিস্টেমে যে সম্পর্ক থাকার কথা সেই সিস্টেমে, কিন্তু আমরা সেটা না রেখে আমরা দেখা গেছে একটা দেশের গোলামি করতে যাই। আমরা ভারত এবং পাকিস্তান বা আমেরিকা, আমরা কারো গোলামি হতে চাই না, কারো গোলামি থাকতে চাই না। আমরা আমাদের নিজেদের ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ চাই, পরিষ্কার কথা। আমরা কোন দেশের গোলামি করে, এই দেশের মানুষকে হত্যা করে, এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আবার এই দেশে এই ব্যক্তি বসবাস করবে, ওই প্যাসিজমকে আর বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত হইতে দেওয়া যাবে না। তাহের ভাই, আপনি জানেন যে বিগত সরকারের আমলেও এটি নিয়ে অনেক আলোচনা হয়েছিল, সমালোচনা হয়েছিল যে এনআইডির কার্যক্রম ইসির অধীনে থাকবে না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চলে যেতে পারে, এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছিল। তাহলে নতুন করে বিষয়টি আসলে মাথাচাড়া দিল কেন? এটি তো ইসির অধীনেই ছিল। বিগত সরকারের আমলে যে ধরনের সিদ্ধান্ত হচ্ছিল, এই সরকারের আমলে হঠাৎ করে এই এনআইডি ইস্যু নিয়ে এটিকে হোম মিনিস্ট্রিতে যাবে নাকি ইসিতে থাকবে, এই বিষয়টি আবার আবার কেন সামনে এসেছে? এই জিনিসটা আবার হয়েছে কারণ ওই যে ফ্যাসিজমের সব অফিসাররা এখানে বসে রয়েছে। আপনি দেখেন সচিব কয়জনকে চেঞ্জ করছে। ডক্টর ইউনূস সরকার যে সংস্কার করতেছে, কি সংস্কার আগাইলো? উনি তো সেইভাবে সচিবদেরকেও চেঞ্জ করতে পারলো না। সেই আওয়ামী লীগের শেখ হাসিনা যেগুলা নিয়োগ দিয়েছে ওগুলা রয়ে গেছে। আপনি প্রতিটা জায়গায় দেখেন, ইনস্টিটিউট দেখেন, খালি শিক্ষা প্রতিষ্ঠানে দুই একজন প্রফেসর টফেসর চেঞ্জ হয়েছে, আর বাকি সব জায়গায় তো বসে রয়েছে। উপদেষ্টারা চেঞ্জ হয়েছে, যারা উপদেষ্টা আসছে, প্রথম উনি যে কজন উপদেষ্টা নিয়োগ দিছে, এর পরবর্তীতে উনি যে উপদেষ্টা নিয়োগ দিছে, উনি কি রাজনৈতিক দলদের সাথে পরামর্শ নিয়েছে, না কারো কাছ থেকে নাম চাইছে, না কারো কাছ থেকে তালিকা চাইছে? ওনাকে তো ঐক্যমতের ভিত্তিতে সরকার বসানো হয়েছে, কিন্তু এই ঐক্যমতের ভিত্তিতে যখন সরকার বসছে, পরবর্তীতে উনি যে সমস্ত উপদেষ্টা নিয়োগ দিবে, উনি তো সেটা আমাদের কাছে জিজ্ঞেস করে বলবে, আমাদের কাছ থেকে পরামর্শ নেবে। উনি কি সেই পরামর্শ নিয়েছেন? উনি তো রাজনীতিবিদদের কাছে সেই পরামর্শ নিয়েছে বলে আমার ধারণা নাই। জনাব আবু তাহের, আপনি দেখেছেন যে সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি যে ক্ষমতা ছিল সেটি আরো 2 মাস বাড়ানো হয়েছে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে। বিষয়টিকে আপনি কিভাবে দেখেন, একজন রাজনীতিবিদ হিসেবে, সচেতন নাগরিক সেনা হিসেবে আপনি কিভাবে কর্মকর্তাদের দেখেন? ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিয়েছে ঠিকই, আপনারা বলেন, সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিছে, কিন্তু ওনারা কি সেইভাবে প্রয়োগ করতেছে? ওনারা
ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়োগ করতেছে। ওনারা যদি সেইভাবে আওয়ামী লীগের ফ্যাসিজমদেরকে ধরতো, যারা এদেশের টাকা লুট করে নিয়ে বিদেশে বাড়ি করছে, যারা এদেশের সম্পদ পাচার করে বিদেশে বাড়ি করছে, এই যে আপনার বিভিন্ন কোম্পানি, বসুন্ধরা থেকে শুরু করে সিটি গ্রুপ থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি বাংলাদেশের টাকা বিদেশে পাচার করছে না? এই পাচার করা টাকা এখনো ফেরত আনার ব্যবস্থা করছে? যারা বিদেশে নিয়ে বাড়ি গাড়ি করছে তাদের ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। সেই বিষয়গুলো আমরা পরিষ্কার না এখনো। না, চেষ্টা করছে সেনাবাহিনী যতটুকু সামর্থ্য আছে না না, ততটুকু চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এ সালম আপনি দেখেন 1000 কোটি টাকা নিয়ে চলে গেছে। আপনার হইলো যে হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে, কিন্তু সেই এসালামকে ধরতে পারতেছে? এটি দেখার জন্য তো সরকারের বিভিন্ন মহল আছে। এটি হচ্ছে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তাদের কিন্তু এটি কিন্তু সেনাবাহিনী তারা কি সেই কার্যক্রমগুলো দেখাইতে পারতেছে? আমাদের কথা হইলো যে সেনাবাহিনী বিভিন্ন স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে এনাদেরকে যে অর্ডার দিবে সেই অর্ডার অনুযায়ী কাজ করেন, কিন্তু 1-11 সময় আপনি দেখেন নাই শত শত বড় বড় ব্যবসায়ী যারা রাঘব বোয়াল ছিল অনেকের ধরছে না, দইরা তাদেরকে সাইজ কোটানোর মতো একটা পরিস্থিতি তৈরি করছে না? তখন তো ঠিকই সোজা বানালাইছিল সেনাবাহিনী। তখনকার সেনাবাহিনী আর এখনকার সেনাবাহিনী কত তফাৎ হয়ে গেছে। এখনকার সেনাবাহিনী সেভাবে আইন প্রয়োগ করতেছে না কেন? তাদেরকে পাওয়ার দেওয়ার পরও কেন তারা পাওয়ার খাটাইতেছেন, এটা আমার বোধগম্য নয়। আমি একটি সাম্প্রতিক একটি ভিন্ন বিষয়ে আসি। বিষয়টি আসলে ভিন্ন নয়, বিষয়টি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সমালোচনাও হচ্ছে, অনেকের অনেক ধরনের মন্তব্য এসেছে। আপনাদের মতো যারা রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের পক্ষ থেকে বিভিন্ন মন্তব্য এসেছে। সেটি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, যেটি নতুন একটি দল আত্মপ্রকাশিত হয়েছে দেশে। এই দলটিকে আপনি কিভাবে দেখছেন? আগামী সংসদ নির্বাচনের সমীকরণ কি বদলে যেতে পারে আপনার কাছে মনে হয়? এটি কি প্রধান অন্যতম আরেকটি দল হিসেবে আত্মপ্রকাশিত হয়েছে বাংলাদেশে, এটি কি আপনার মনে হয়? নাকি আমি আপনাকে একটা কথা বলি, নাকি আপনি জিয়াউর রহমান, হিসেবে দেখবেন? না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় থেকে একটা রাজনৈতিক দল করেছে। উনি কিন্তু ক্ষমতা থেকে রাজনৈতিক দল করছে, বহুদলীয় গণতন্ত্র উনি প্রতিষ্ঠা করছে। এখন আমরা সেই জিয়াউর রহমান যে ওনার মন মানসিকতা আছে, এনাদের যদি ওই রকম মন মানসিকতা থাকে যে না, এনারাও এই দেশের জনগণের মত প্রকাশের স্বাধীনতা, জনগণের যে আকাঙ্ক্ষা, যে ধারণা, যে বিশ্বাস, মানুষের যে জুলাই গণঅভ্যুত্থানে যে সমস্ত মানুষ হত্যা হয়েছে তাদের বিচার ব্যবস্থা কমপ্লিট করতে পারবে এবং তারা সেই দাবি পূরণ করতে পারবে, তারা সেই শক্তিশালী অবস্থানে হবে। আমি তো মনে করি এটা তাদের দলটা করার অর্থ হলো যে আমরা তাদেরকে ওয়েলকাম জানাইছি, এবং তারা যদি মানুষের মঙ্গলের জন্য, মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, মানুষের সামাজিক উন্নয়নের জন্য, মানুষের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের জন্য যদি তারা কাজ করে থাকে, আমি তো মনে করি তাদেরকে ধন্যবাদ জানাবো আমি, এবং ওয়েলকাম জানাবো। তারা যত ডেভেলপমেন্ট করে আমি মনে করি তারা রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারে, অস্বাভাবিক কিছু না। এই দেশে আপনার যদি এই ধরনের রাজনৈতিক মন মানসিকতা থাকে, তারা যে ফ্যাসিজমের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন দাবি করতেছে না, এটাও তারা কিন্তু সঠিক বলতেছে না। আমি গত পরশুকে দেখলাম 11 তারিখে ওনারা একটা ইন্টারকন্টিনেন্টাল একটা অনুষ্ঠান করেছে। ওনারা যে পরিমাণ অনুষ্ঠান করেছে, এই নতুন দল হঠাৎ করে এত টাকা কোত্থেকে পেয়েছে, এবং এই এত টাকা খরচ করে এত বড় অনুষ্ঠান তাদের করাটা ঠিক হয় নাই। কারণ তারা এখন গ্রামগঞ্জে অনেক জায়গায় আনাচে কানাচে, আমি যতটুকু জানি জুলাই গণঅভ্যুত্থানের যে সমস্ত মানুষ, অনেক পরিবার এখনো ঠিক মতো ভালোভাবে ইফতার করতে পারতেছে না। আমার মতে এই উচিত ছিল তাদেরকে এখানে এত টাকা পরিমাণ খরচ না করে সকল রাজনীতিবিদদেরকে ওপেন ফিল্ডে দাওয়াত দিয়ে, এবং সেখানে ওপেন জায়গায় সামান্যটুকু 1-2টা খেজুর আর একটু পানি দিয়ে দাওয়াত ইফতার করাইলেও যথেষ্ট হয়ে যেত। কিন্তু 5 স্টার হোটেলে নিয়ে খাওয়াইতে হবে এবং তাদেরকে ব্যাপকভাবে এটা আপ্যায়ন করতে হবে। এই টাকাটা যদি সাধারণ মানুষকে দিত এবং গ্রামের যারা খেতে পায় না, যে সমস্ত পরিবার রমজানে সঠিকভাবে ইফতার করতে পারে না, তাদের যদি ইফতার ব্যবস্থা করত, তাহলে আমার দল এবং আমার সংগঠন সবচেয়ে বেশি খুশি হইতো, আমি নিজেও খুশি হইতাম। আপনার কাছে কি মনে হয় যে এই এনসিপি কে ঘিরে বিএনপির সাথে কোনো জোট হতে পারে বা জামায়াতের সাথে কোনো জোট হতে পারে আগামী নির্বাচনে? এটা হতে পারে, এটা নির্বাচনের সামনে যখন নির্বাচনের তারিখ আসবে, নির্বাচনের ডেট ঘোষণা আসবে, অবশ্যই হতে পারে। এটা না হওয়ার কোনো বিকল্প, রাজনীতির শেষ বলতে কোনো কিছু নাই। আপনারাও কি কোনো শরিকে যেতে পারেন? এমন কোনো আমরা তো সম্ভাবনা রয়েছে? অলরেডি জাতীয় সমমনা জোটে আছি, আমরা একটা জোট করছি অলরেডি, এই জোটে আছি।
আমরা নির্বাচনের লক্ষণ দেখে, নির্বাচনের জনপ্রিয়তা দেখে, সামনের কার্যক্রম দেখে, অগ্রগতি দেখে যেই জোটের সাথে আমাদের ভালো হবে আমরা সেই জোটের সাথে যাব। আর ইতিমধ্যে তারেক রহমান ইতিমধ্যে 31 দফা যে বাস্তবায়নের জন্য যে সার্কুলেশন দিছে বা যে কথা বলছে, তারা জিতক বা না জিতক, কিন্তু যারা ইলেকশন করবে, যারা হেরে যাবে, তাদেরকেও ঐক্যমত সরকারের মধ্যে সে প্রতিষ্ঠা করবে, একটা জাতীয় সরকার আকারে সে গঠন করবে। এটা তো তারেক রহমান নিজেই বলেছে। তো তারেক রহমানের প্রস্তাবনা তো আমি দেখি অনেক ভালো, এবং তিনি তার বাপের আদর্শে মতো একটা সন্তান। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতীক হিসাবে আমরা তারেক রহমানকে দেখি, এবং তারেক রহমানের আগামী দিনের রাজনীতি যত দূরদর্শিতা আছে, এবং উনি যে বাপের যে আদর্শ, বাপের যে ত্যাগ, ওনার বাবা যে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করছে, তারেক রহমানের ভিতরে সেই বহুদলীয় গণতন্ত্র, মানুষের পাশে দাঁড়ানোর সেই মন মানসিকতা আছে। উনি আগামী দিনে এদেশের রাষ্ট্রনায়ক হিসাবে এদেশে আসবে, এটি আমার বিশ্বাস, এটা দৃঢ় বিশ্বাস করি। ধন্যবাদ জনাব কে এম আবু তাহের, আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান মতামত দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরবার জন্য। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। এতক্ষণ পাবলিক টক দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন। শুভরাত্রি।